মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে, আমরা এই প্রশ্নে গত বিধানসভায় 5 তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিওএফআই এবং টিএফআই যে প্রতিদিন লড়াই করছে, এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি। প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত 6 বৎসরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন। কখনো বিপ্লব দেব তৎসময়ে এর আগের প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন 1 লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে। তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন। এখন দেখলাম গত যাওয়া বিধানসভা অধিবেশনটা 6 তারিখ শেষ হয়েছে, তার 5 তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন। সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। গত 6 বৎসরে 11,000-এর চাকরি হয়েছে। আমরা দেখলাম 50,000 বছরে তো দূর, প্রতি বছর 2,000-এর বেকারের চাকরি হয়নি। 6 বৎসরে মাত্র 11,532 জনের চাকরি হয়েছে। এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে 6,802 জন, স্পেশাল এডুকেটর 88 জন, টিএসআরে 413 জন, গ্রুপ সি গ্রুপ ডি 288 জন, তার সঙ্গে হচ্ছেন জেআরবিটির নিয়োগ হয়েছে 1980 জন। এই সব মিলিয়ে এসছেন 11,532 জন। কিন্তু আমরা দেখলাম খুব সুকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিইউ আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরির কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখানে এসপিইউ 1262 জন এবং আউটসোর্সিংয়ে নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী, 1 বছর থেকে 1 দিন কম কন্ট্রাক্ট, এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 8,042 জন। এবং এই করে একটা বড় তথ্য, প্রায় 30-32 হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন। আমরা বলবো এই যে ভুয়া, এটা হচ্ছেন সরকারের একটা সুকৌশলে প্রতারণা, যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয়। সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর, সংখ্যার ভিতর আউটসোর্সিং এসপিইউ কী করে ঢুকে, একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ, এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন। দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি, 30-32 হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন, যার মূল সংখ্যাটা হচ্ছেন 11,532 জন। আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য। আমরা এই বিষয়টা এখানে রাখছি এই কারণেতে যে গত 11,500 যে চাকরি হয়েছে, বামফ্রন্ট সরকার আসার মানে 2018 সালে যখন সরকার আসতে পারলো না, বিজেপি আসলো, এই তার আগ মুহূর্তে বামফ্রন্ট সরকার 16,000 পোস্ট ক্রিয়েট করেছেন। ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে, জাস্ট হাতে অফার দেবেন, এই সংখ্যাটা হচ্ছে 16,000-এর উপর 2018 সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল 12,000, সোশ্যাল এডুকেশনে 1,000, টিপিএসসি 200, স্বাস্থ্য দপ্তরে 73, পুলিশে 837, টিএসআরে 300, আরও কৃষি শিল্প রাজস্ব সহ এই সংখ্যাটা 16,000 ছিল। এই 16,000 প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া, এই 16,000 গোটা প্রক্রিয়াটা বিজেপি 2018 সালে বাতিল করে দিয়েছেন। 16,000 প্রক্রিয়া 1 বছরে সম্পন্ন করতে পারত এই সময় বামফ্রন্ট সরকার। বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার 2018 সালে 16,000 বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় তারা চাকরি দিতে পারতেন, এটা বাতিল করে দিয়েছেন। দেখা গেল 1 বছরে যে 16,000 চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন, এটাকে বাতিল করে 6 বছরে 11,500 জনের চাকরি দিয়েছেন। আমরা এর মধ্যে দিয়েই স্পষ্ট হচ্ছেন বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছেন। এই সরকার আসার পর প্রায় 30,000-এর উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন। বামফ্রন্ট সরকার একটা ইতিবাচক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে শূন্য পদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, ওই রিটায়ারমেন্টে যাওয়ার শূন্য পদে 5 মাসের মধ্যে নিয়োগ করবেন এবং সময় ঠিক করে দিয়েছিলেন মানিক সরকারের নেতৃত্বে তৎসময় বামফ্রন্ট সরকার, যে
মাসের মধ্যে শূন্যপদ তৈরি হওয়ার এই সময়ের মধ্যে সেই শূন্যপদ পূরণ করবেন। আমরা দেখলাম এটা এসে ঘটা করে তারা বললেন না 1 বছরের মধ্যে পূরণ করব, কিন্তু আমরা দেখলাম গত 6 বছরে 30,000-এর উপর শূন্যপদ তৈরি হয়েছে, রিটায়ারমেন্টে গেছেন। এটার মধ্যে নতুন কিছু না, নতুন তৈরি করা না, যাহা তৈরি আছে সেই শূন্যপদে নিয়োগ করতে গিয়ে সেখানে 30,000 যেখানে শূন্যপদ তৈরি হয়েছে সেখানে মাত্র 11,000 মতন কিছু নিয়োগ হলেন। এই যে বাকি শূন্যপদ 1 বছর পর তা অ্যাবলিশড হয়ে যাচ্ছে। রাজ্যের বেকারদের কাছে বলবো, এই যে যেখানে শূন্যপদগুলা অ্যাবলিশড হয়ে যাচ্ছে 1 বছর পর, সেখানে কিন্তু আগামী কোনো দিন এই শূন্যপদ আর থাকছে না, মানে সেখানে নিয়োগের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকারের কৌশল। বলে যেখানে শূন্যপদ তৈরি হচ্ছে, আমাদের রাজ্যের অনেক বেকার যুবক যুবতী তারা আন্দোলন করছেন, আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি, এই আন্দোলন জারি রাখতে হবে। কিন্তু এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর হাতে ওই বন্যাত্রাণের মানে সাহায্য করছেন, এটাকে আমরাও সমর্থন করছি, ভালো দিক। কিন্তু এই আন্দোলন যারা করছেন, এই আন্দোলনটাকে যদি তীব্র করতে না পারেন, মনে করছেন যে আমরা একটু ঘুমিয়ে ঘুমিয়ে আন্দোলন করলে চাকরি হব, ফলে চাকরির দরজা 4 দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। একদিকে হচ্ছে আউটসোর্সিং, দ্বিতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মানে এই যে শূন্যপদ অ্যাবলিশড করে দেওয়া, হাজার হাজার শূন্যপদ অ্যাবলিশড হচ্ছে, সেখানে আর নিয়োগ হবে না। এইরকম একটা জায়গায় এসে আমাদের রাজ্যের সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আমরা বলবো অসংখ্য 2019 সালে জিআরএসের ইন্টারভিউ নিয়েছেন, লক্ষাধিক ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকে 300 থেকে 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারপরে ইন্টারভিউ দিয়েছেন, কোটি কোটি টাকা সেখান থেকে সরকারের কোষাগারে জমা পড়েছেন, বেকারের পকেটের টাকা। জিআরএসের ইন্টারভিউ দিয়ে যখন পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসছেন, জোর করে তাদের হাত থেকে অ্যাডমিট কার্ড রেখে দিয়েছেন সরকারি আধিকারিকরা, সরকারের নির্দেশে। জিআরএসের কোনো খবর নেই। ইঞ্জিনিয়ার নিয়োগ 2018 সালের পর থেকে বন্ধ, ফলে প্রতিটা দপ্তরে স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই। এবং আমরা দেখছি সরকার এই যে নিয়োগ যত কমাচ্ছেন আমাদের রাজ্যে, তার উল্টো দিকে নেশার বিস্তার কিভাবে করা যায়, সরকার শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে গোটা রাজ্যটা নেশায় ডুবছে। তার পেছনে সরকার, তার পেছনে শাসক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন পালন করছেন। সরকারি মদতে লাইসেন্স, বেসরকারির মদতে বিনা লাইসেন্সে শাসকের মাতব্বররা গলি গলি নেশা কারবারি করা, গোটা রাজ্যটাকে দাবিয়ে দিচ্ছেন। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখছি রাজ্যের বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া প্রতিদিন কমছে, ঘোষণা দিচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করছে, কিছুদিন পর বিজ্ঞপ্তি বাতিল। এই যে ছেলে খেলা শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকারদের সঙ্গে, আমরা তার নিন্দা জানাচ্ছি। কিছু নিয়োগ প্রক্রিয়া জারি আছেন, পরীক্ষা নিচ্ছেন, ফলাফল দিচ্ছেন না, ফলাফল দিলে নিয়োগ করছেন না। সব দিক মিলিয়ে একটা গোলক দাদার মধ্যে যুবকদের ফেলে প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিভ্রান্তের মধ্যেও যখন রাজ্যের একাংশ যুবক যুবতী নানা ফর্মে নানাভাবে তারা আন্দোলন করছেন, তখন সরকার পরিকল্পিতভাবে রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার, সুশ্রুরি দেওয়ার জায়গায় এসে শাসক দল, মন্ত্রীরা, বিধায়করা তারা ভূমিকা গ্রহণ করছেন। আমরা দেখছি রাজ্যের বেকারত্বের যে একদিকে বন্যা, মানুষ হাহাকার, সেখানে সরকারি সাহায্য পৌঁছছেন না, মানুষের ঘরে খাবার নেই, মানুষ ঘরে ঢুকতে পারছেন না, দরিদ্রতা চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছেন তাদের। মানে একটা ব্যাপক অংশের মানুষ, তাদের খাবার নেই, শিশুদের খাবার নেই, পড়াশোনার বই নেই, ঘরে ঢুকতে পারছেন না। এই হাহাকারের মধ্যে যখন সরকার তার পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেই দায়িত্ব পালন করছেন না, মানুষের মধ্যে যখন এই প্রশ্ন তৈরি হয়েছে, তখন আমরা দেখলাম বেকারত্বের যন্ত্রণা আর এদিকে বন্যা কবলিত মানুষের হাহাকার, এই দুইটাকে অন্ধকারে চাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক খেলায় তারা মেতেছেন। রানীর বাজারের একটা ঘটনায় আমরা দেখেছি, সেখানে মন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে আছেন, সেখানে একদিকে একটা মুখে মন্ত্রী দাঁড়িয়ে আছেন, আরেকদিকে একটা উচ্ছৃঙ্খল বাহিনী সেখানে বাড়িঘর পুরাচ্ছেন, লুট করছেন, দোকান লুট করছেন, শিশুদের মারছেন, গরু ছাগল মারছেন, গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এগুলা সংগঠিত করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন মানিক শাহ, বিজেপি যখন সরকারে, তখন মন্ত্রীর উপস্থিতিতে, পুলিশ অফিসারের উপস্থিতিতে একটার পর একটা করতে করতে 17টা বাড়ি পুড়িয়ে দিল, 8টা গাড়ি পুড়িয়ে দিল, গরু ছাগল পুড়ল, শিশুর বৃদ্ধের মাথা ফাটলো আমাদের। তারপরে যখন কয়েকজন গ্রেপ্তার হলো, রাস্তা অবরোধ হলো, মন্ত্রী সেখানে দাঁড়িয়ে গিয়ে বলছেন
তাদেরকে আমি ছাড়িয়ে দেবো, থানা থেকে আমি ছাড়িয়ে দেবো। আমরা দেখলাম মন্ত্রীর এই কথার পর কি ফরওয়ার্ডিং হলো, তারা সবাই জামিন পেয়ে গেল, সবাই জামিন পেয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের রাজ্যে আছেন, তার কয়েকদিনের মধ্যেই আরেক মন্ত্রী সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফেসবুকে পোস্ট করলেন, সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিলেন। আমরা জানি না রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ভবিষ্যতে সাম্প্রদায়িকতার এই যে উস্কানি, এই উস্কানি থামানোর জন্য কীভাবে তারা ভূমিকা নেবেন। মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা হলো না, বিধানসভায় সরকার তার নিন্দা করলো না। আমরা মনে করি এই যে সাম্প্রদায়িক উস্কানি, এর বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তর যদি এখন থেকে কঠোর ভূমিকা গ্রহণ না করে, তাহলে কিন্তু আমাদের যে ঐতিহ্য রাজ্যের সম্প্রীতির এই মেলবন্ধন, ভ্রাতৃত্ববোধ, এটা শাসকের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে বিনষ্ট হতে পারে। আমরা দেখলাম একদল উচ্ছৃঙ্খল গুন্ডা বাহিনীকে অধিবেশন শেষের দিন শাসক দল বিধানসভার বিরোধী দলনেতার বাড়ির সামনে উচ্ছৃঙ্খলতা করার জন্য নামিয়ে দিয়েছেন। যিনি সাম্প্রদায়িক উস্কানি দিলেন মন্ত্রী, তার বিরুদ্ধে সরকার, শাসক দল, পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর কোনো ভূমিকা নিলেন না। এই সাম্প্রদায়িকতার যিনি উস্কানি দিলেন তার বিরুদ্ধে নিলেন না। যিনি সাম্প্রদায়িকতার নিন্দা করলেন, তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে আক্রমণ করার জন্য, তার বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্ছৃঙ্খলতা করার জন্য ভূমিকা গ্রহণ করলেন। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা এখনও স্বরাষ্ট্র দপ্তরের কাছে দাবি জানাবো, যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সরাসরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, রাজ্যের সম্প্রীতি, শান্তি, উন্নয়নকে অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে। আর যারা উস্কানিদাতার বিরুদ্ধে কথা বলেন, তার বাড়ির সামনে যারা গুন্ডামি করতে যায়, সেই বর্বর বাহিনীর বিরুদ্ধেও পুলিশকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। এই বিষয়টা আমি রাখলাম, আমাদের রাজ্য সভাপতি বাকি বিষয়টা আপনাদের সামনে বলবেন। মিডিয়ার বন্ধুদের এবং রাজ্যের সমস্ত মানুষকে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সংবাদ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক আপনাদের সামনে তথ্যসহ উপস্থিত করেছেন। আমি তার বাইরে এই বেকারত্বের ইস্যুতে রাজ্য সরকারের যে কয়েকটি প্রবণতা, এই প্রবণতার কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত যে বিষয়টা আমরা উল্লেখ করব, যে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে আমাদের রাজ্যের জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। আমরা দায়িত্বশীল যুব সংগঠন হিসাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই সময়টাতে রাজনীতির রুটি আমরা সেঁকতে চাইনি। কারণ আপনারা জানেন যে এই দুর্যোগপূর্ণ সময়ে ছাত্র যুব সংগঠন সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলো আমরা নানানভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এই দায়িত্ব এবং কর্তব্য রাজনীতি ভুলে গিয়ে আমরা এই দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। কিন্তু এই সময় আমাদের মনে হয়েছে আমাদের রাজ্যে যে বেকারত্বের ভয়াবহ সংকট, এই সম্পর্কে রাজ্যবাসীকে সচেতন করে খুব দ্রুত আমাদের রাস্তায় নামা প্রয়োজন। তার জন্যেই আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান আমরা করেছি। আমাদের রাজ্যে কর্মসংস্থান নিয়ে নতুন ধরনের একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটের গভীরতা আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়ে সহ এবং তাদের অভিভাবকদেরও এই গভীরতা অনুভব করতে হবে। সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কৃত্তি চলছে আমাদের রাজ্যে, এবং রাজ্য সরকারের কাজ হচ্ছে বাক চাতুর্যে রাজ্যের যুব সমাজকে বিভ্রান্ত করে রাখা। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় 2.5 শূন্যপদ আছে। সরকার ইচ্ছা করলে এই শূন্যপদগুলো তো লোক নিয়োগ করতে পারেন, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকার এই শূন্যপদে লোক নিয়োগ করবার জন্যে কোনো ধরনের ভূমিকা তারা গ্রহণ করছেন না। একটা উদাসীন মনোভাব নিয়ে রাজ্য সরকার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করছেন। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম ঘরে ঘরে রোজগার, মিস কলে চাকরি, প্রথম বছরেই 50,000 শূন্যপদ পূরণ করা ইত্যাদি ইত্যাদি নানান গালভরা প্রতিশ্রুতি আমরা শুনেছি।
কিন্তু আজকে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া কী অবস্থায় আছে? রাজ্য সরকারের মন্ত্রীরা ক্যাবিনেট মিটিংয়ের পর বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করবার সিদ্ধান্ত ঘোষণা করছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, বছরের পর বছর কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এবং এই সময়ের মধ্যে অনেক বেকার ছেলে মেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে পড়ছেন, কিংবা তাদের চাকরি করার যে বয়স, এই বয়স স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে। ফলে একটা নজিরবিহীন কেলেঙ্কারির মধ্য দিয়ে আমাদের রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে। সরকার স্বচ্ছ নিয়োগ নীতির নাম করে, স্বচ্ছ প্রশাসনের নাম করে বছরের পর বছর এই নিয়োগ প্রক্রিয়াগুলিকে ঝুলিয়ে রাখছেন। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করি যে এই সংকট থেকে বেরিয়ে আসবার জন্যে রাজ্যের সমস্ত অংশের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এই সময়ের মধ্যে এই জেআরবিটির গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল 2021 সালে। খুব সম্ভবত গতকালকে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল, নানান পদে বছরের পর বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। 2023 সালে কোনো টেট পরীক্ষা হয়নি। আজকে 2024-এর সেপ্টেম্বর মাস, এখনও পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার কোনো খবর নেই। বিভিন্ন দপ্তরগুলোতে একই অবস্থা। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করেছি এই সময়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের যে বেকার বিরোধী মুখোশ, এই মুখোশ আমরা তুলে ধরতে চাই। তার জন্যে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কতগুলো আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। 15ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত একটা পর্যায়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, এসএফআই, টিএসইউ আমরা এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। 15ই সেপ্টেম্বর, এটা অনেকেই জানেন, 4 সংগঠনের দাবি দিবস। আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিটা সারা রাজ্যে পালন করছি। আগামী 15ই সেপ্টেম্বর সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষার দাবিতে আগরতলা শহরে আমরা বিকাল 3টায় মিছিল এবং সভা সংগঠিত করব 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে। অনুরূপভাবে আমাদের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি হবে। যেখানে যেরকম পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই আমরা রাস্তায় নেমে আমাদের যে দাবি দিবসের কর্মসূচি, এই কর্মসূচি আমরা পালন করব। 20 এবং 21শে সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী আমাদের রাজ্যের 8টি জেলার 8 জন যে ডিএম, এই ডিএমের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা ডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে। মূলত 3টা দাবি: সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, আউটসোর্সিং প্রথা বাতিল করা, এবং এই যে বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হচ্ছে, অবিলম্বে এই টালবাহানা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা। এই 3টি দাবি নিয়ে আমরা 20 এবং 21শে সেপ্টেম্বর 8 জন জেলা শাসকের নিকট আমরা গণডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে। 26 এবং 27শে সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী আমাদের ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের প্রতিটা ইউনিট এলাকায় আমরা কর্মসংস্থানের যে জ্বলন্ত ইস্যু, এই জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা পোস্টারিং কর্মসূচি গ্রহণ করব। 30শে সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে 3 দফা দাবি নিয়ে আমরা গণচিঠি প্রেরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের প্রথম পর্যায় আমরা এইভাবে সাজিয়েছি। পুজোর পরে, শারদ উৎসবের পরে আমরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব এবং এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি শুরু হবে আগরতলা শহরে একটা গণকনভেনশনের মধ্য দিয়ে, যেখানে গণকনভেনশনে আমাদের সমাজের সমস্ত অংশের মানুষ, সমস্ত পেশার মানুষ, বিশিষ্ট জনেরা এই গণ অবস্থানে উপস্থিত থাকবেন এবং তাদের সামনে কর্মসংস্থানের যে বেহাল চিত্র, এই বেহাল চিত্র আমরা তাদের সামনে তুলে ধরতে চাই। এবং সবশেষে যেটা বলবো, আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের রাজ্যের বেকার ভাই বোনদের একাংশ প্রতিদিন কখনো বিভিন্ন মন্ত্রীর কোয়ার্টারের সামনে কিংবা বিভিন্ন সরকারি দপ্তরগুলোর সামনে তারা ধর্ণা প্রদর্শন করছেন এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্যে। অনেকেই হাত জোর করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন করছেন, কিন্তু আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ সচেতনভাবে এটা বলতে চাই
যে সরকারের কোনো মানবিক মুখ নেই। এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। ফলে হাত জোর করে যারা দাবি করছেন, এই দাবির পরিবর্তে রাস্তায় নামুন, ঐক্যবদ্ধ হন। দাবি আদায়ের জন্য ছিনিয়ে আনবার মতো যে আন্দোলন, দাবি ছিনিয়ে আনবার মতো এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। এটা রাজনীতির বিষয় না, ঐক্যবদ্ধভাবে আমরা সেই লড়াইয়ে সামিল হতে চাই। এবং ডিওয়াইএফআই টিওয়াইএফের আহ্বান হচ্ছে এই লড়াইয়ে সর্বস্তরের মানুষ আপনারা সামিল হবেন। সাম্প্রদায়িকতার ইস্যুকে হাতিয়ার করে এখন আমাদের রাজ্যের মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বামপন্থী প্রগতিশীল যুব সংগঠন হিসাবে মনে করি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের কাছে মানুষই হচ্ছে আসল কথা। যারা হিন্দু মুসলমানের নাম করে বিভাজনের রাজনীতি করতে চায়, বিভাজন তৈরি করে মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিতে চায়, এই জায়গায় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে তাদের যে মুখোশ, ধর্ম নিয়ে রাজনীতি করার তাদের যে দুরভিসন্ধি, এই মুখোশ তাদের সামনে তুলে ধরতে হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আপনারা সবাই জানেন, রাজ্য জুড়ে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে। মেয়েদের কোনো নিরাপত্তা নেই। সাম্প্রতিককালে বটতলাতে আমরা দেখেছি যে কিভাবে মহিলাদের একেবারে ইফটিজিংয়ের শিকার হতে হয়েছে। এবং এটা শুধুমাত্র রাজধানীর ঘটনা না, রাজ্যের প্রতিটা প্রান্তে মেয়েদের উপর এই ধরনের ঘটনাগুলি দিনের পর দিন বাড়ছে। এবং সর্বশেষ নিদর্শন হচ্ছে, আপনারা জানেন যে আমাদের রাজ্যের কালার্স প্রদানপ্রাপ্ত পুলিশ, এই পুলিশের কি ভূমিকা। খোয়াইতে আমরা দেখলাম এডিশনাল এসপি আক্রান্ত হলেন এসডিপিউর দ্বারা। ফলে এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা। ফলে তারা স্বাভাবিকভাবেই কতটুকু সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবেন, এটা নিয়ে আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ শঙ্কিত। আমাদের এই রাজ্যটাকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন হচ্ছে, এই বেকারত্বের যন্ত্রণা থেকে বেকার ছেলে মেয়েদের মুক্তি দেওয়ার জন্যে রাজ্য সরকারকে একদিকে যেমন ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে, অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি করা এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য রাজ্য সরকারকে আরও কার্যকরী কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই রাজ্যটাকে সবার বসবাসের যোগ্য করে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের আবেদন।